শুভ সন্ধ্যা। আজ কমিক্স অ্যান্ড স্টোরির চতুর্থ পর্ব। আজকে কমিক্স অ্যান্ড স্টোরি এই পর্বে যে কমিক্স এবং যে বইটি নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব, সেটি আমার খুব প্রিয় কমিক্স এবং খুব প্রিয় বই। কমিক্সটি হলো বাংলা কমিক্স, সম্প্রতি প্রকাশিত মৃত্যুভূমি দ্য ডেডল্যান্ড সাগা। এই বইটি অন্তরীপ থেকে প্রকাশিত হয়েছে এবং এটি মৃত্যুভূমি দ্য ডেডল্যান্ড সাগার প্রথম পার্ট। এর পরবর্তী পার্টগুলি প্রকাশিত হবে এবং এর অলঙ্করণ বা এর ছবি এঁকেছেন সুমন্ত গুহ এবং স্ক্রিপ্ট বা লেখক শ্রমিক দাশগুপ্ত। বইটি অনুবাদ করেছেন সৌমেন চট্টোপাধ্যায়। আর যে বইটি নিয়ে কথা বলবো সেটি এইচপি লাভক্রাফটের লেখা কাদাত একটি স্বপ্ন সন্ধান। বইটি অনুবাদ করেছেন দেবজ্যোতি ভট্টাচার্য। বইটি প্রকাশিত হয়েছে অরণ্যমন থেকে। এই দুটি বই এবং কমিক্স নিয়ে আজকের কমিক্স অ্যান্ড স্টোরির চতুর্থ পর্ব। মৃত্যুভূমি দ্য ডেডল্যান্ড সাগা বাংলা কমিক্সের একটি অভিনব বিষয়কে আশ্রয় করে তৈরি। এটি প্রকাশ করেছে অন্তরীপ কমিক্স এবং এর স্ক্রিপ্ট বা যে লেখা সেটি লিখেছেন শ্রমিক দাশগুপ্ত এবং ছবি এঁকেছেন সুমন্ত গুহ। কভারটি সুমন্ত গুহর করা। ব্যাক কভারে আমরা দেখতে পাচ্ছি গল্পের একটি সংক্ষেপিত রূপ রয়েছে। বইয়ের মূল্য ৩৫০ টাকা। অনবদ্য ব্যাক কভার করেছেন সুমন্ত বাবু। এবং এই মৃত্যুভূমি ডেডল্যান্ড সাগা মৃত্যুভূমি সিরিজের প্রথম বই। এর পরবর্তী পর্বগুলি আসবে এবং এ প্রসঙ্গে বলে রাখি যে এই বইটির একটি বিকল্প কভার আছে যেটি এঁকেছেন অভিলাষ পান্ডা এবং রং করেছেন সুন্দরকানন শ্রীনিবাসন। মৃত্যুভূমি প্রথমেই বলেছি একটি অভিনব বিষয়কে আশ্রয় করে তৈরি। এই অভিনব বিষয়টি হলো জম্বি মহামারী। জম্বি বা মৃত চর যদি বলি, এই কনসেপ্টটা প্রথম আসে কিন্তু ভুডু থেকে। আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ এবং হাওয়াই দ্বীপে ব্ল্যাক ম্যাজিক এর ব্যবহারে মানুষের সমস্ত ইন্দ্রিয়কে অবশ করে হিপনোটিজমের মাধ্যমে তাকে ইচ্ছার বিরুদ্ধে কাজ করিয়ে নেওয়া যায়। এই কনসেপ্ট থেকেই কিন্তু এই জম্বি বিষয়টি এসেছে এবং জম্বি বিষয়টি আধুনিক বিজ্ঞানের সংস্পর্শে এসে আরো ডেভেলপ হয়েছে। যদিও বাংলা সাহিত্যে বা বাংলা কমিক্সে এর কোনো পরিচয় আমরা আগে পাইনি, যদিও বিদেশে বহু কমিক্স জম্বিকে আশ্রয় করে তৈরি, জম্বি বিষয়টিকে আশ্রয় করে তৈরি এবং সিনেমাও তৈরি হয়েছে। যেমন দ্য নাইট অফ দ্য ঘাউল সিনেমাটি জম্বি বিষয়টিকে সামনে এনে প্রথম দেখায় এবং ওয়াকিং ডেড যে কমিক্সটি তৈরি হয়েছিল সেই কমিক্সটি অত্যন্ত জনপ্রিয় কমিক্স এবং সেটিও জম্বি বিষয়কে মূল আখ্যান হিসেবে রেখে তৈরি হয়। মৃত্যুভূমি বা ডেডল্যান্ড সাগাতেও এই জম্বি মহামারীর প্রেক্ষাপটে তৈরি এবং শ্রমিক দাশগুপ্ত যে নতুনত্বটি এনেছেন সেটি হলো এই জম্বি মহামারী ভারতবর্ষের মতন একটা পপুলেটেড কান্ট্রিতে কি ধরনের এফেক্ট করতে পারে এবং কি ধরনের ভয়াবহ হতে পারে তা এই কমিক্সের মাধ্যমে তিনি দেখিয়েছেন। তারপরে তো গল্প রয়েছেই। এ প্রসঙ্গে বলা যায় যে বিষয়টি
মধ্যে নতুনত্ব হয়তো নেই, কিন্তু গল্প কিন্তু সমীর দাশগুপ্তকেই লিখতে হয়েছে এবং ছবি আঁকতে হয়েছে কিন্তু সুমন্ত গুহকে। তাই মৌলিক কমিক্স হিসেবে মৃত্যুভূমি বাংলা কমিক্সের একটি গুরুত্বপূর্ণ কমিক্স বলে আমার মনে হয়। গল্পটি সংক্ষেপে বলি, যতটা স্পয়লার এড়িয়ে বলার চেষ্টা করছি। মৃত্যুভূমির যে প্রধান চরিত্র সম্রাট মুখার্জি, তিনি কলকাতা পুলিশের ডিসিপি। তিনি তার প্রথম সন্তানকে নিয়ে জম্বি আউটব্রেকের মধ্যে, মহামারীর মধ্যেই তার স্ত্রী এবং সদ্যজাত সন্তানের কাছে এসে পৌঁছান গাড়ি করে। তার স্ত্রী এই জম্বি আউটব্রেকের মধ্যে হাসপাতালে তার সন্তানের জন্ম দিয়েছেন এবং তাকে বাঁচানোর জন্য সম্রাট মুখার্জি কিন্তু অসম্ভব রিস্ক নিয়ে কৌশলে তাকে উদ্ধার করতে আসেন। সম্রাটের যে পুলিশ ডিপার্টমেন্ট সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে জম্বি আক্রমণের সামনে। জম্বি বিষয়টি কিভাবে প্রতিকার করা দরকার বা কিভাবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার, কিভাবে জম্বিদেরকে ধ্বংস করা যায় সে সম্বন্ধে বিন্দুমাত্র আইডিয়া পুলিশ ডিপার্টমেন্টের ছিল না। ফলে তারা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। একমাত্র সম্রাট বেঁচে পালিয়ে এসেছে এবং পরবর্তীকালে স্ত্রীকে কৌশলে হাসপাতাল থেকে বের করে নিয়ে এসে গাড়িতে করে তারা কলকাতা থেকে বেরিয়ে আসে। পথে আর্মির সঙ্গে দেখা হয়। আর্মি তাদেরকে কিছু আইডিয়া দেয় এবং তাদেরকে বলে যে কলকাতা বা জনবহুল জায়গা থেকে যতটা সম্ভব দূরে চলে যেতে। সেই অনুযায়ী তারা বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছায় এবং একটি জমিদার বাড়িতে আশ্রয় গ্রহণ করে। এবং জমিদারের নাম হচ্ছে বিশ্বম্ভর রায়চৌধুরী। সম্রাট এবং তার স্ত্রী অপর্ণা, সদ্যজাত সন্তান এবং তার প্রথম সন্তান অহনা সেই বাড়িতে আশ্রয় নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্মি এখানে জম্বিদেরকে আক্রমণ করেছে, গুলি গুলি ছুটছে, মেশিন গান ছুটছে, বম্বিং করছে। অসাধারণ একটা মুভমেন্ট তৈরি করেছেন সুমন্ত বাবু। সম্রাট তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে লাফিয়ে পেরিয়ে আসছে। এই যে ফ্রন্টাল মুভমেন্ট, এই ফ্রন্টাল মুভমেন্টটা একটা ইম্প্যাক্ট তৈরি করে ছবির উপরে। আর্মির আইডিয়া অনুযায়ী তারা জমিদার বাড়িতে পৌঁছে, আগেই বলেছি যে বম্বিং করে এন্টার কলকাতা শহরকে আর্মি ধ্বংস করে দিচ্ছে। তার কারণ শহরে জম্বি মহামারী এতটাই ছড়িয়ে গেছে যে এখন জীবন্ত মানুষ এবং জম্বিদের মধ্যে পৃথক করা আর বোধহয় সম্ভব নয়। এটা একটা অ্যাপোক্যালিপটিক এফেক্ট। জম্বিদের কিন্তু ধ্বংস করা খুব সহজ নয়, কারণ হচ্ছে জম্বিদের মস্তিষ্ক তাদের ধর থেকে বিচ্ছিন্ন না করলে তাদের ধ্বংস করা যায় না। গুলি ছুড়ে তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাদেরকে মেরে ফেলা যায় না। এই বিষয়গুলির জন্য জম্বি মহামারী এত ভয়ঙ্কর। এবং জম্বি মহামারী খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ জম্বিদের লালা রস যদি জীবন্ত মানুষের শরীরে ঢোকে সেও জম্বিতে পরিণত হয়। এর ফলশ্রুতি হিসেবে জম্বিরা খুব দ্রুত জনবহুল জায়গাতে ছড়িয়ে পড়ে। তারা চোখে ভালো দেখতে পায় না, শব্দ শুনে অগ্রসর হয়। এবং এই বিষয়গুলি কিন্তু কমিক্সের মধ্যে ছড়িয়ে রয়েছে। এই বিষয়গুলি জানা থাকলে কমিক্সটি পড়তে সুবিধা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্রাট তার গাড়ি নিয়ে বহুদূর চলে এসছে শহর থেকে, যেখানে জম্বি সংখ্যা অনেক কম। একটি পেট্রোল পাম্পে এসে পৌঁছেছে। সেখানে হঠাৎ করে সে জম্বির আক্রমণে পড়ে। তখন অপর্ণা তার আঘাত করে জম্বির হাত থেকে সম্রাটকে বাঁচায়। এই প্রসঙ্গে আমি বলতে চাই যে নারী চরিত্রকে সমীর দাশগুপ্ত এবং সুমন্ত গুহ যেভাবে রিপ্রেজেন্ট করেছেন কমিক্স, এটা নিতাম প্রশংসার দাবি রাখে। কারণ নারী চরিত্র আঁকা এবং
তার যে পার্সোনালিটি তৈরি করা, এই বিষয়টি কিন্তু বাংলা এবং ভারতীয় কমিক্সে যথেষ্ট নেগলেক্টেড। স্টিরিওটাইপ সাইডকিক চরিত্র ছাড়া বাংলা কমিক্সে এবং ভারতীয় কমিক্সে নারী চরিত্র সেভাবে দেখা যায় না। সেখানে সুমন্ত এবং সমীর দাশগুপ্ত খুব সুন্দরভাবে এই অপর্ণা মুখার্জিকে এঁকেছেন এবং তার পার্সোনালিটি গুলোকে খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। নর্মাল ড্রেসে, যে ড্রেস আমরা পরি, সেই ড্রেসে মানব চরিত্র আঁকা এবং বিভিন্ন এক্সপ্রেশন তৈরি করা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক। এবং এবং একথা হলফ করে বলা যায় যে আন্তর্জাতিক শিল্পীরাও কিন্তু এই বিষয়ে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েন। সেই অসুবিধাগুলিকে কিন্তু সুমন্তবাবু খুব সুন্দরভাবে ট্যাকেল করেছেন। সাধারণ ড্রেসে তিনি চরিত্রগুলিকে এঁকেছেন। এই পেজটা আমি একটু দেখাবো, এত বেলুন, এত কথা পুরো ছবিগুলোকে আড়াল করে দিয়েছে। এবং এই পেজটাকে একটা বড় স্প্ল্যাশ পেজ করে বেলুনগুলিকে সাজালে হয়তো আমার মতে অনেক বেটার হতো। বিশ্বম্ভরবাবুর যে ফেস, সেই ফেসের সঙ্গে ছবি বিশ্বাসের ফেসের মিল আছে, জলসাঘরের ছবি বিশ্বাসের ফেসের মিল আছে। এই বিষয়টি কমিক্স গবেষক স্বাগত ওয়াকার প্রথম সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছেন এবং দেখিয়েছেন। প্রত্যেকটি চরিত্রকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সমীর দাশগুপ্ত এবং সুমন্ত গুহ। আরেকটি বিষয় বলি, এই স্ক্রিপ্টটি কিন্তু ইংরেজিতে লেখা। সমীর দাশগুপ্ত ইংরেজিতেই প্রথমে স্ক্রিপ্টটি লিখেছেন এবং এটি বাংলায় অনুবাদ করেছেন সৌমেন চট্টোপাধ্যায়। যখন অ্যাকশন আসছে, জম্বি মুভমেন্ট হচ্ছে, জম্বিরা যখন এই কমিক্সের ভেতরে আসছে, স্পিড বেড়ে যাচ্ছে। আবার যখন সম্রাটের ফ্যামিলি, বিশ্বম্ভরবাবু বা অন্যান্য যারা এই জমিদারির মধ্যে রয়েছেন, তারা যখন নিজেদের মধ্যে কথা বলছেন, একটু রিল্যাক্স মুডে রয়েছেন, তখন কিন্তু অটোমেটিক্যালি কমিক্সের পেস কিছুটা কমে যাচ্ছে, স্পিডটা কমে যাচ্ছে। আবার দেখুন এখানে স্পিড বেড়ে যাচ্ছে, জম্বিদের আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর জন্য তাদের ধ্বংস করে ফেলছে সম্রাট এবং তার আশেপাশের মানুষজন। এই প্যানেলটি খুব সুন্দর এঁকেছেন সুমন্তবাবু এবং টপ ভিউতে অহনাকে দেখানো খুব সুন্দর। এটা মোবাইলের টাওয়ার খুঁজছে, অন্যভাবে এটা দেখানো যেত, কিন্তু টপ ভিউতে দেখিয়ে পার্টিসিপেশনটা, পাঠকের পার্টিসিপেশন উনি বাড়িয়ে দিয়েছেন। একটা ট্রেডমার্ক পেজ। অপর্ণা মুখার্জি হচ্ছে অ্যাসেট এই কমিক্সে, যেভাবে সুমন্তবাবু তাকে এঁকেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপর্ণা সম্রাটের সঙ্গে একটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। সেই সময়ে তার সদ্যজাত সন্তান কেঁদে ওঠে, তখনই তার মাতৃসত্তা জেগে ওঠে। এই প্যানেলটি আমি দেখাবো, খুব সুন্দরভাবে এক্সপ্রেশনটাকে সুমন্তবাবু এঁকেছেন। এই ফুটকি পড়া নাইটি দিয়ে অপর্ণা ড্রেসের মধ্যে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন সুমন্তবাবু। একই ধরনের পোশাক, একই ধরনের গ্রে টোনে টোনাল কোয়ালিটি, মনোটোনাস টোনাল কোয়ালিটি কিছুটা আলাদা করে দেওয়ার জন্য অনবদ্য কমিক্স। এবং আমি বলবো যে সাম্প্রতিককালে মৌলিক কমিক্সে যে জনার, সেই জনারে এই কমিক্সটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং এটি যদি তার মান এই উচ্চতায় রেখে এগোতে পারে পরের পর্বগুলিতে, তাহলে বাংলা সাহিত্য একটি অত্যন্ত ভালো কাজ হবে বলে আমার বিশ্বাস। ক্যারেক্টারাইজেশনের ছবি আছে পরে এক্সট্রা হিসেবে। সম্রাট মুখার্জি, অপর্ণা মুখার্জি, অহনা, বিশ্বম্ভর রায়চৌধুরী, আগেই বলেছি ছবি বিশ্বাসের সঙ্গে বেশ মিল আছে। কমিক্সটি যারা পড়বেন তাদের ভালো লাগবে, খুব কমই হয়েছে। পরের বইটিতে যাব। পরের বইটি এইচপি লাভক্রাফটের
কাদাত একটি স্বপ্ন সন্ধান, ভাষান্তর দেবজ্যোতি ভট্টাচার্য, অরণ্যমন থেকে প্রকাশিত বই। ব্যাক কভারে লাভক্রাফটের সংক্ষিপ্ত জীবনী, দেবজ্যোতিবাবুর সাহিত্য জীবন লেখা আছে। বইটি বইমেলা 2020 সালে বেরিয়েছিল এবং 250 টাকা দাম। ছোট সাইজের বই, স্কেল রাখলে আপনারা বুঝতে পারবেন। এবং কাদাত একটি স্বপ্ন সন্ধান লাভক্রাফটের মূল উপন্যাস দ্য ড্রিম কোয়েস্ট অফ আননোন কাদাত এর বাংলা অনুবাদ। এবং লাভক্রাফটের অনুবাদ কিন্তু বাংলা সাহিত্যে সেরকম ভাবে হয়নি। লাস্ট 7-8 বছর ধরে লাভক্রাফটের কিছু অনুবাদ আমাদের হাতে এসেছে। আমরা পাঠকরা লাভক্রাফটের যে ভয়াল রস, যে অন্যরকম যে জগৎ, সেই জগৎ এবং ভয়াল রসের আমরা পরিচয় পেয়েছি। এবং লাভক্রাফটের যে জীবন এবং তার যে লেখা, তার মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। লাভক্রাফট তার শৈশব এবং ছোটবেলা কাটিয়েছেন দাদুর বাড়িতে। তার দাদু অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন এবং শৈশবকালে সেই সময়টি কিন্তু লাভক্রাফটের জীবনের সেরা সময়। তার দাদুর মৃত্যুর পর তার বাড়ি থেকে তার মাকে চলে আসতে হয় এবং তারা একটা ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তাদের জীবন কাটে এবং লাভক্রাফট শৈশব থেকে খুব রুগ্ন ছিলেন। পরবর্তীকালে কোনো কাজেই, চাকুরি জীবনে কোনো চাকরিতেই তিনি থিতি হতে পারেননি। তার জীবনে এই বাস্তব জগৎ থেকে সরে গিয়ে স্বপ্ন জগতের মধ্যে বিচরণ করা, কসমিক যে রহস্য, অজানা যে বিষয়গুলি তাকে অনেক বেশি আকৃষ্ট করত। তার লেখাতে আমরা সেটাই কিন্তু পাই। কাদাত একটি স্বপ্ন সন্ধানের যে প্রোটাগনিস্ট রান্ডলফ কার্টার, সে তার স্বপ্ন জগৎ থেকে হারিয়ে ফেলে। এই স্বপ্ন জগৎ থেকে হারিয়ে ফেলে সে স্বপ্ন জগতের যে দেবতা তাদের যেখানে বাসস্থান, সে কাদাতে পৌঁছতে চায়। কাদাতে পৌঁছানো কিন্তু একেবারেই অসম্ভব। এখানে একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে লাভক্রাফটের লেখন শৈলী এবং তার যে তৈরি করা জগৎ একটি বিশেষ ধরনের লেখনী শৈলী এবং জগতের পরিচয়। তার যে স্বপ্নের জগৎ, সেই জগতের মধ্যে চেতনা ঘুরে বেড়ায়, চেতনা কিন্তু অগ্রসর হয়, চেতনা কিন্তু সমস্ত অ্যাডভেঞ্চার গুলিতে অংশগ্রহণ করে। র্যান্ডলফ কার্টার ফিজিক্যালি সেখানে পৌঁছাচ্ছে না, তার চেতনা কিন্তু তার সেই সমস্ত অ্যাডভেঞ্চার গুলিতে পার্টিসিপেট করে যাচ্ছে এবং তার চেতনাই কিন্তু সেই স্বপ্নের জগৎ খুঁজে বেড়াচ্ছে। আমরা জানি যে মানুষের চেতনা মানুষের সবচেয়ে বড় শক্তি। কিছুদিন আগে রবিন উইলিয়ামস, আমার ভীষণ প্রিয় অভিনেতা, তিনি সুইসাইড করেছেন লো বডি ডিমেনশিয়াতে আক্রান্ত হয়ে। লো বডি ডিমেনশিয়া আক্রান্ত হলে একসময় মানুষের চেতনা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, মেমোরি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং মানুষ তার কাছের মানুষকে চিনতে পারে না, এমনকি পোশাক পরিচ্ছদে ঠিকভাবে পরতে পারে না, সম্পূর্ণরূপে বদলে যায় এবং একটা চেতনা অবলুপ্তির পথে এগিয়ে যায় এবং আস্তে আস্তে মৃত্যু মুখে পতিত হয়। এই যন্ত্রণাময় জীবন থেকে উদ্ধার পাওয়ার জন্যই কিন্তু রবিন উইলিয়াম সুইসাইড করেন। চেতনার অবলুপ্তি, চেতনাকে গ্রাস করা, এই বিষয়টি কিন্তু লাভক্রাফটিয়ান হররের সবচেয়ে বড় প্রেক্ষিত। এবং লাভক্রাফটের যে গল্পের যে ভিলেন নিয়ারলান হোটেপ এবং অন্যান্য কিছু ভিলেনও আছে, যেমন ঘাস্ট, গ্যাগ, নিশাকৃষ ইত্যাদি, তাদের অনেকেরই মূল খাদ্য হচ্ছে চেতনা। তো এই চেতনাকে অবলুপ্ত করে দেওয়াই কিন্তু নিয়ারলান হোটেপের মূল লক্ষ্য ছিল। রান্ডালফ কার্টারকে কিছুতেই স্বপ্ন সন্ধানের পথে বারবার বাধা দিয়ে তাকে কাদাতে না পৌঁছতে দেওয়া এবং স্বপ্নের শহরে তাকে না পৌঁছতে দেওয়ার জন্যই কিন্তু নিয়ারলান হোটেপ পদে পদে
তা বাধার সৃষ্টি করেছেন এবং সেগুলি অতিক্রম করে কার্টারের চেতনা কিন্তু এগিয়ে গেছে কাটাথের দিকে। এটাই এই গল্প। এবং এই গল্পের যে প্রবাহ, এই প্রবাহ এত সুন্দর এবং লাভক্রাফটের লেখনী এত অভিনব বিষয়গুলিকে সামনে আনে এবং এত অভিনব প্রেক্ষিতগুলিকে সামনে আনে এবং কসমিক হরর যে একটা বিষয় হতে পারে এবং তার যে বিশালত্ব, তার যে অন্ধকারময় জগৎ যেখানে চেতনা কোনো অস্তিত্ব নেই, সেই অস্তিত্বহীনতার মতন ভয়ঙ্কর হরর কিন্তু লাভক্রাফট তার লেখাতে পদে পদে বুনে দিয়েছেন। এবং এই হরর কিন্তু গথিক হরর বা বডি হররের থেকে কিছুটা আলাদা। সেই জন্য লাভক্রাফট পরবর্তীকালে বহু চর্চিত স্টিফেন কিং এর মতন লেখক, নীল গাইম্যানের মতন লেখক কিন্তু লাভক্রাফটকে দ্বারা প্রভাবিত এবং প্রচুর গল্প তারা লাভক্রাফটের অনুসরণে তৈরি করেছেন। এই গল্পটি পড়তে পড়তে কখনো অনুবাদ বলে মনে হয় না। দেবজ্যোতি ভট্টাচার্য এত সুন্দর অনুবাদ করেছেন গল্পটি। বিটকেল বিটকেল অনেক নাম আছে, সেই নামগুলিকে মানে বাংলায় উচ্চারণ করা খুব কঠিন কাজ। সেগুলি বাংলা কাছাকাছি শব্দে দেবজ্যোতি বাবু নিয়ে এসেছেন এবং গল্পটি শুনিয়েছেন স্বচ্ছন্দ বাংলা করতে। এই লাভক্রাফটের অনুবাদের জন্য দেবজ্যোতি বাবুর কাছে আমরা কৃতজ্ঞ এবং আশা করব তিনি আরো গল্প লাভক্রাফটের অনুবাদ করবেন। এর মধ্যে তিনি আতঙ্কের জার্নাল এবং আরো কিছু বই তিনি অনুবাদ করেছেন, কিন্তু লাভক্রাফটের যে সমগ্র যে রচনা সেটা কিন্তু বাংলা পাঠকের সামনে এখনো আসেনি, হয়তো আসবে। তার কারণ লাভক্রাফট নিয়ে এখন প্রচুর চর্চা হচ্ছে। এই কাদাত একটি স্বপ্ন সন্ধান বইটি পড়লে লাভক্রাফটের জীবনী এবং তার যে লেখার যে ভয়াল রস এবং যে অভিনব কসমিক হররের যে প্রেক্ষাপট তিনি তার গল্পে তৈরি করেন, বিশেষ লেখনী শৈলী, এই সম্বন্ধে কিছুটা আইডিয়া করা যায়। পরবর্তী লাভক্রাফটের রচনা পড়ার জন্য এটা খুব সাহায্য করে। আজকে কমিক্স অ্যান্ড স্টোরি এ পর্যন্তই। পরের কমিক্স অ্যান্ড স্টোরি পর্ব আসবে পরের রবিবার। শুভরাত্রি, নমস্কার।